বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার বার্তা প্রধানমন্ত্রীর। Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না। 4 দিনের সফরে চীনে তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে 6 জেলায় সেনা ও 5 জেলায় বিজিবি মোতায়েন। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল কোনো মহল অপচার করে তা লিখতে আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক 11 দলের। প্রস্তাবিত বাজেটের সর্বোচ্চ 85% বাস্তবায়ন সম্ভব, দাবি অর্থনীতিবিদদের। 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে অর্থনীতি বলছেন অর্থমন্ত্রী। মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সাফাই গাইলেন চিফ হুইপ। অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। বিরোধী দলীয় নেতা না আসায় পাল্টা প্রশ্ন সরকারি দলের। সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। এবং ব্রিটিশ রাজনীতিতে ফের নেতৃত্ব পরিবর্তন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ, দলীয় বিদ্রোহ এবং জনমতের চাপই মূল কারণ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গার সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সহযোগিতা দলিল বিনিময় করা হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর 2 বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজায়ার পেটদানা পুত্র ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও 2 দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে পড়া কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন 2 নেতা। বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Attract foreign investment and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh also here. বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতার দলিল বিনিময় হয়। পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। তারেক রহমানের প্রথম সফরে মালয়েশিয়া হওয়ায় 2 দেশের মধ্যে একটি উচ্চমাত্রার সম্পর্ক তৈরি হল।
এই সফরে ব্যবসা, বিনিয়োগ এবং শ্রমবাজার কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপকৃত হবে দুই দেশের সাধারণ জনগণ, সম্পর্ক হবে আরও জোরদার। মারুফা রহমান, নিউজ 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত বাংলাদেশ, মালয়েশিয়া, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। মুক্ত বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। সোমবার রাতে 4 দিনের সফরে চীনের বন্দরনগরী দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। WEF এর বার্ষিক সভা সামার দাভোসে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। চীন সফরের প্রথম দিন বিকেলে WEF সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও 26 জুন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। আগামী 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন অরাজকতা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের তৎপরতা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এমন আশঙ্কা থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। সেই সাথে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে 30 জুন পর্যন্ত 9 দিন সেনা সদস্যরা মাঠে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএড টু সিভিল পাওয়ার ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর এই 6 জেলার আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের কাছে। এসব জেলায় স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনা সদস্যরা কাজ করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো কোনো মহল অপতৎপরতা লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। তার দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, তাই এ নিয়ে বিরোধী দলের বিক্ষোভ সমাবেশকে গণতন্ত্র চর্চা হিসেবে দেখছেন তিনি। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দেয়ার অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এই কর্মসূচি বলে জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। জানান, কাল ঢাকায় সমাবেশ ও 4 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে 11 দল। আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। ঢাকা সহ বিভাগীয় শহর এবং জেলা উপজেলায়ও কর্মসূচি করছে জোটভুক্ত দলগুলো। এবার গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে নতুন করে 2 দিনের কর্মসূচি দিয়েছে তারা। সোমবার মগবাজারের সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেনে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্জনীন সরকারের চাইতে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকারের যে ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় আনবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের দায়িত্ব সরকারের। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, ফেসিবাদী আমলের যেসব বোম কোন গণহত্যা হয়েছে এই সবগুলোর বিচারের দাবিতে সরকার যদি নিজেদের শুধরে না নেয় তাহলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। অবশ্যই। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কিছুক্ষণ পর শুরু হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আছেন সহকর্মী তাজবীর শরণ। আর্জেন্টিনার এর আগের ম্যাচে আমরা দেখেছি ফুটবল ভক্তদের দারুণ উন্মাদনা। এই মুহূর্তে কি চিত্র দেখছেন আপনি? ফুটবল ভক্তরা, বিশেষ করে মেসি ভক্তরা কি বলছেন? সেখানে হচ্ছে আর্জেন্টাইন যে রাষ্ট্রদূত আছেন তিনিও কিন্তু এই জায়গায় এসেছেন। তাদের যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্রে রাষ্ট্রদূতের কথা উল্লেখ ছিল, তিনি এসেছেন খেলা দেখবেন তিনি। আমরা আরো দেখতে পাচ্ছি আসলে এই জায়গায় সাজ রক, কারণ এখানে তারা কনসার্টের আয়োজন করছেন, তারা ম্যাচ দেখবেন, একসাথে উৎফুল্ল থাকবেন এবং একসাথে আয়োজন করেছেন। আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, বিভিন্ন দর্শক দেখতে পাচ্ছি, সবাই আসলে মেসি চ্যান্টি করছেন। আসলে আমার পেছনে দেখতেই পাচ্ছি জনসমুদ্র যাকে বলে, এটাকে আর্জেন্টিনার একটা শহর নাকি বাংলাদেশ সেটা আসলে বোঝা যাচ্ছে না। আমরা যদি কয়েক মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু কথা বলি, আমরা কথা বলবো। কি মনে হচ্ছে আজকে কি হতে পারে? আপনারা আর্জেন্টিনার খেলা দেখতে এসেছেন? ভাই, আমি ব্রাজিল সম্পাদক, মেসি ভালোবাসি থেকে আমি আইছি। আজকে আর্জেন্টিনা যেত, আমি চাই 1-2 যেত আর্জেন্টিনা। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু আর্জেন্টিনান ফ্যানরা, এখানে ব্রাজিল ফ্যানরা এসেছেন। আসলে একটু যদি আমরা বলি, আসলে এই ছিল মহসিন হল থেকে আমাদের সর্বশেষ। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই জানিয়ে দিব। তাজবীর শরণ, আপনাকে ধন্যবাদ। দেশের বর্তমান অর্থনীতি বিবেচনায় নতুন অর্থবছরে বাজেটের সর্বোচ্চ 85% বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সোমবার সিজিএস আয়োজিত বাজেট সংলাপে বিশ্লেষকরা বলেন, এবার বৈদেশিক ঋণ নেয়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তারা আরো বলেন, ব্যাংক, শেয়ার বাজার ও রাজস্ব বোর্ডের টেকসই সংস্কার ছাড়া বাজেটের লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, সংকটের মধ্যে থাকলেও 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, দুর্বল বেসরকারি বিনিয়োগ এবং ব্যাংকিং খাতের নানামুখী চাপে দেশের অর্থনীতি। এমন বাস্তবতার মধ্যেই 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এই তিনটি পক্ষের দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের এই বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বাজেট সংলাপে বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে বৈদেশিক ঋণ পাওয়া কঠিন হবে। এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে, বাকিটা সম্ভব হবে না। আমরা হিসাব করে দেখলাম যে বাজেটের প্রাক্কলনে বলা হয়েছে $12.5 বিলিয়ন ওনারা বিদেশি ঋণ নেবেন।
তো যখন বৈদেশিক সাহায্য কমছে তখন আমরা বেশি বেশি বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছি, তাহলে কি শর্তগুলো আরো কঠিন হবে। ব্যবসায়ীরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এনবিআর এর সংস্কারের সুপারিশও করেন বক্তারা। বাজেটে প্রাক্কলন করা যে 6.5% গ্রোথ, জিডিপি গ্রোথ, এখানে অর্থনীতিবিদেরা অনেকে আছেন। বর্তমানে যেভাবে ইকোনমি চলতেছে এটা আমার নজর এটা ইম্পসিবল। আমার এক্সপোর্ট ড্রপ করেছে প্রায় 3%, স্পেশালি আরএনজি সেক্টর। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পদে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, সে জাতীয় একটা ব্যবস্থার মধ্যে সত্যিকার অর্থে অর্থনৈতিক গণতন্ত্র আমরা অর্জন করতে পারবো না। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির নানামুখী সংকটের মধ্যেই সাহসী বাজেট দিয়েছে সরকার। বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে এবারের বাজেটে। ইকোনমিক মডেলটা আমরা পুরনো মডেল থেকে বেরিয়ে আসছি কমপ্লিটলি, আমরা একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, দ্য বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এবার রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 4 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত 9:28 এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব 16 কিলোমিটার। এর আগে গত 18 জুন রাত 9:29 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত 11 জুন রাত 9:40 4.5 মাত্রার ও গত 7 জুন রাত 11:37 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মন্ত্রীদের প্রতি একই অনুরোধ স্পিকারেরও। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা 12 আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল ইসলাম। এ সময় চিফ হুইপ জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনেক সময় মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন না। এ সময় লিখিত বক্তব্যে জ্বালানি মন্ত্রী বলেন, ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমাতে 2031 সালের মধ্যে 150টি কূপ খননের পরিকল্পনা সরকারের। স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে, বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন, সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ রাজনীতিতে আবারও নেতৃত্ব পরিবর্তন। সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়, দলীয় বিদ্রোহ এবং জনমতের চাপই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে গেল 1 দশকে দেশটিতে 6 প্রধানমন্ত্রীর পরিবর্তন হলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মানে 5 বছর নিশ্চিন্তে ক্ষমতায় থাকা নয়, কারণ ব্রিটিশ রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রিয়তা কমে গেলে বা নির্বাচনে ব্যর্থতা দেখা দিলে দল দ্রুত নতুন নেতৃত্ব খোঁজে। ফলে প্রধানমন্ত্রীর শুধু বিরোধী দলের নয়, নিজের দলের আস্থাও ধরে রাখা জরুরি। আর সেই পরিস্থিতিতেই পড়েন 63 বছর বয়সী কিয়ার স্টারমার। সাম্প্রতিক মাসগুলোতে তাকে ঘিরে দলীয় অসন্তোষ, স্থানীয় নির্বাচনে খারাপ ফল এবং নেতৃত্ব পরিবর্তনের দাবি তীব্র হয়। এমনকি শতাধিক লেবার এমপি তার পদত্যাগ বা ক্ষমতা ছাড়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানান। তবে ক্ষমতায় থেকেই পরিস্থিতি সামালের চেষ্টা করেছিলেন স্টারমার। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। মাত্র 2 বছরের মাথায় ক্ষমতা ছাড়তে হয় 2024 সালের নির্বাচনে বিপুল জয় পাওয়া এই লেবার পার্টির নেতাকে। 10th ডাউনিং স্ট্রিটের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন পদত্যাগের। আমরা প্রতিটি সিদ্ধান্তে আমি আমার দেশকে সবার আগে রাখার চেষ্টা করেছি, আর সে কারণেই লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করছি। এর মধ্য দিয়ে গত 1 দশকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়ালো 6। ব্রেক্সিটের অভিঘাত, অর্থনৈতিক সংকট, দলীয় বিভাজন এবং জন অসন্তোষ সব মিলে ব্রিটিশ রাজনীতিতে নেতৃত্বের স্থায়িত্ব এখন বড় চ্যালেঞ্জ। এদিকে স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লেবার পার্টির জনপ্রিয় নেতা এন্ডি বার্নহ্যাম। আসমাতুল্লি, নিউজ 24। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।